ভালোবাসা মায়াজাল গল্প পাঠ করি। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। কেনাকাটার জন্য মৌ এশাকে নিয়ে বেরিয়েছে। ওরা দুই বোন রিয়াজ সাহেবের চেম্বারের বাইরে দাঁড়ানো। কথা ছিল রিয়াজ সাহেবের সাথে বেরোবে, কিন্তু দেখা যায় এই কাঙ্ক্ষিত মুহূর্তেই হঠাৎ রোগী এসে রাজি হয়। এখন সে চাইলেও না করতে পারলেন না রোগীকে। সামনে টাকা পয়সা ভালোই খরচ হবে, তাই রোগী চাইলেও হাত ছাড়া করা যায় না। অগত্যা তিনি মেয়েদের কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন, কিন্তু এশা এদিকে চরম অধৈর্য। সেই এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবে না। তাকে ঠান্ডা জুস খাওয়াতে হবে পাইপওয়ালা। বোনকে শান্ত করতে কাছাকাছি এক দোকান থেকে এশাকে জুস কিনে দিতেই চেম্বারের সামনে এক রিকশাতে থামল। এশা নিবিড়কে দেখে নিবিড় ভাইয়া বলে চেঁচিয়ে উঠল। নিবিড় ওদের দেখে এগিয়ে এলো। এই প্রথম নিবিড় আর মৌ সামনাসামনি, অন্তত নিবিড় আসার পর থেকে। মৌ এতদিন পর নিবিড়কে এত কাছ থেকে দেখে শব্দ খুঁজে পেল না। কিভাবে কথা শুরু করবে সেটাও ভুলে গেল। নিবিড় এক পলক মৌয়ের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল কল করে বলল তোদের শপিংয়ে নিয়ে যেতে, আমার সাথে চল। মৌয়ের নিঃশ্বাস আটকে গেল গলায়। নিবিড়ের সাথে সে শপিং করতে যাবে? এই অনাকাঙ্ক্ষিত খবরে সে অবাক হওয়ার সুযোগ পেল না। কোনো রকমে বলল, আমি বাবার থেকে টাকা নিয়ে আসছি। নিবিড় শুধু ইতিবাচক মাথা নাড়াল। মৌ যেতে যেতে শুনল পেছনে এশা জুস খেতে খেতে নিবিড়কে বলছে, ভাইয়া তোমার সেক্রেটারি কামরুল কোথায়? নিবিড় ভ্রু কুচকে বলল, সেক্রেটারি? কামরুল ভাইই তো আমাকে মুখস্থ করালো, সে সেক্রেটারি, নিবিড় ভাইয়ার সেক্রেটারি। নিবিড় আশপাশ তাকিয়ে বলল, ও আমার সেক্রেটারি নয়। এশার চিন্তায় পড়ে গেল, তাহলে কি কামরুল নিবিড় ভাইয়ের চেলা হয়? কিন্তু চেলা শব্দটা কেমন পচা শোনায়। এগুলো তো গুন্ডাদের জন্য ব্যবহৃত হয়। চেলা ছাড়া আর কি বলা যেতে পারে? ভাবতে ভাবতে তার জুসের প্যাকেট খালি হয়ে গেল। মুহূর্তেই সে কামরুলের ব্যাপারটা ভুলে জুসের 4 মাথা ছিঁড়ল। এরপর পায়ের কাছে রেখে সেটাই লাফ দিল। মুহূর্তেই জুসের ভেতর থেকে ঠাস করে শব্দ হলো। সেই শব্দ পেয়ে এশা খিলখিল করে হেসে দিল। মৌ টাকা নিয়ে আসতেই নিবিড় রিকশা ডাকল। তার মুহূর্তেই মনে পড়ে গেল চট্টগ্রামের কথা। তারা একই রিকশায় বসেছিল। নিবিড় তার খুব কাছে। মৌ অস্ফুট সরে বলল, রিকশা কেন? কিন্তু সে বাকিটা বলার আগেই নিবিড় আরেকটা রিকশাও ডাকল। প্রথমটার দিকে ইশারা করে নিবিড় বলল, ওঠ। মৌ ঠোঁট লালা দিয়ে ভেজালো। ভাগ্যিস পরের কথাগুলো বলেনি, যে নিবিড় কেন তার সাথে বসবে। বললে চরম মানহানি হয়ে যেত। মৌ কোনো প্রকার জবাব না দিয়ে এশাকে নিয়ে রিকশায় উঠল। নিবিড় অতি যত্নে হুড তুলে দিল। মৌয়ের ওড়না রিকশার বাইরে থেকে ভেতরে এনে দিল। মৌ মুগ্ধতা চেপে বলল, হুডের কি দরকার, রোদ লাগবে। বলেই নিবিড় পেছনের রিকশায় উঠে পড়ল। রিকশা চলতে শুরু করল। মৌয়ের হৃৎপিণ্ড অস্বাভাবিক গতিতে ওঠানামা করছে। বারবার মনে পড়ছে নিবিড় তার হুড তুলে দিয়েছে, ওড়না গুছিয়ে দিয়েছে। লোকটা গম্ভীর ছিল। গম্ভীরই থাকুক না, তার কেন আবার জেন্টলম্যান হতে হবে? মৌ শক্ত করে বুক খামচে বসে রইল। এই অনুভূতিতে সে কবে যেন পাগল প্রায় হয়ে যায়। এশা তখন চারিপাশ দেখতে ব্যস্ত। তার আপার দিকে একদমই ধ্যান নেই। পরপর হুডের ফাঁকা দিয়ে মৌ নিবিড় কয়েকবার করে দেখে নেয়। নিবিড় মেরুদণ্ড শক্ত করে এক রিকশায় বসা। তার যা উচ্চতা, এতে রিকশার হুড তুললেও বেশ ভোগান্তিতে পড়বে, মাথা আঁটবে না। তা ভেবে মৌ মুচকি হাসল। কত ধরনের খেয়াল যে আসে তার মাথায়। মৌ পথে জাবিরকেও দেখল, কিন্তু সে অন্য কাজে ব্যস্ত। রাস্তার দিকে বা মৌয়ের দিকে খেয়াল করেনি। মৌ স্বস্তির নিঃশ্বাস ফেলে। আজকাল জাবির আবারও তার থেকে দূরে দূরে থাকা শুরু করেছে। কারণটা সম্ভবত নিবিড়। মৌ খেয়াল করেছে, যখনই নিবিড় বেলতুলিতে থাকে জাবির কোনো অকাজ করতে পারে না। মৌয়ের ধারে কাছে তো একদম ঘেঁষে না। এলাকার বাইরে হলে উত্তেজক করে, আর নয়তো না। সে আবারও হুডের পেছন দিয়ে নিবিড়কে দেখল। বেশ ভাবসাব নিয়ে এখনও সেভাবেই বসা, আশপাশ ভালো করে নজরে রাখছে। মৌ হাসল। মানুষটা নিজেও হয়তো জানে না, শুধুমাত্র তার উপস্থিতি দিয়ে সে কিভাবে মৌকে সুরক্ষা দিচ্ছে। মানুষটার কাছে সে কতটা সুরক্ষিত সেটাই ভেবে যাচ্ছে। নিবিড় আজীবনের জন্য তার সুরক্ষা কবচ হলে কি মন্দ হতো? মলে পৌঁছতেই লিস্ট অনুযায়ী মৌ বেশ শপিং করল। এর মাঝে রিমঝিম কল করে জানালো দ্রুত বাড়ি ফিরতে, মেহমান এসেছে। নিবিড় তা শুনে চিন্তিত হয়ে বলল, তুই না বলেছিলি পুরান ডাকার কাচ্চি খেতে যাবি? মৌ চরম হতাশ দেখালো। আজ কতদিন পর তার আবারও সুযোগ এসেছিল নিবিড়ার সাথে সময় কাটানোর, কিন্তু মুহূর্তেই তার সব পরিকল্পনা ধূলিসাৎ হয়ে গেল।
অগত্যা শপিং শেষে নিবিড় আবারও ওদের রিকশায় উঠিয়ে দিল। হঠাৎ কি মনে হলো, নিবিড় রিকশাকে অপেক্ষা করতে বলে কাছেরই এক দোকানে ঢুকে পড়ল। সেখান থেকে পানি, জুস, আইসক্রিম এগুলো কিনে আনলো। লম্বা ধাপ ফেলে সে মৌয়ের কাছে এসে সেগুলো ধরিয়ে দিয়ে বলল, তুই শুরু থেকেই পানি বা অন্য কিছু মুখে দিসনি, পানিটা খা, হাইড্রেশন পাবি। মৌ অবাক হলো, নিবিড় এত কিছু খেয়াল রেখেছে। মৌ পানির মুখটা খুলতে চাইল। আজ এত শক্ত লাগছে কেন? নাকি নিবিড়কে দেখে তার সব শক্তি গায়েব হয়ে গেছে? নিবিড় ব্যাপারটা লক্ষ্য করে বলল, দেখি, আমাকে দে। নিবিড় বোতলটা নিজের হাতে নিয়ে পানির মুখটা খুলে দিল। এশা তা দেখে নিজের জুসটাও নিবিড়ের হাতে ধরিয়ে দিল। ভাইয়া, আমারটাও খুলে দাও। নিবিড় খুলে দিল। পরপর সে রিকশার ভাড়াটাও মিটিয়ে দিল। মৌয়ের দিকে তাকাতেই বলল, তোরা যা তবে, মামা সাবধানে চালাবেন, তাড়াহুড়োর কোনো দরকার নেই। রিকশা যখন চলতে লাগলো, মৌ তখন হুডের পেছন দিয়ে বারবার নিবিড়কে দেখতে লাগলো, ঠিক যতটা তাকে দেখা যায়। বাড়ি ফিরে মৌ চমকে উঠল। মেহমান আর কেউ নয়, ইয়ামিন আর তার স্ত্রী সালমা। মৌ মামাকে দেখে ভয়ে পালাতে নিলে ইয়ামিন তার ব্যাগ ধরে টান দিলেন। চোখ মুখে রাগের ফুলকি তুলে বললেন, এই বেয়াদব, পালাচ্ছিস কোথায়? এতদিন তো দূরে ছিলাম, এবার তো মুখোমুখি। তুই কি ভাবছিস আমার হাত থেকে বাঁচা এত সোজা? নে ধর, চলে এলাম, এবার কই যাবি যা। মৌ আমতা আমতা করে বলল, বাইরে থেকে এসেছি মামা, একটু রুমে গিয়ে ফ্রেশ হতেই তো যাচ্ছিলাম। ইয়ামিন দাঁতে দাঁত চিপে বললেন, বাহানা দিচ্ছিস? কোনো বাহানা চলবে না, তুই এক্ষুনি আমার সামনে এসে আমার সব প্রশ্নের জবাব দিবি, নয়তো রোদে দাঁড় করিয়ে তোর মুখ পাতিলের মতো কালো করে দেব। তাই করে দাও মামা, অনেক উপকার হতো। ও, ওটা তোর কাছে সহজ মনে হয়? ঠিক আছে, তবে নিচতলা থেকে ছাদ, আবার ছাদ থেকে নিচতলা, এভাবেই উপর নিচ করবি। এই পর্যায়ে মৌকে করুণ দেখালো। সে সামান্য বোতলের মুখ খুলতে পারে না, সেখানে সে এই আজগুবি শাস্তি পেলে তো তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। অগত্যা মামার থেকে পার পেতে সে রাজি হলো। পরপর তার মামির দিকেও তাকালো। মৌ তাকাতেই সালমা মুখ ফিরিয়ে নিল। এতে মৌ ঢের বুঝে নিল সালমা এখনও তাকে অপছন্দ করে। মৌ আড়ালে দীর্ঘশ্বাস ফেলে। অনেক বলে কই ঘরে গিয়ে ফ্রেশ হওয়ার অনুমতি পেল সে। আধ ঘন্টা পর গোসল সেরে এসে দেখল নিবিড় এসেছে, হাতে কয়েক প্যাকেট কাচ্চি। সেই কাচ্চি সেই পুরান টাকার, সেই হোটেল নিবিড় ব্যক্তিগতভাবে পছন্দ করে। মৌ চমকে গেল। সে আশা করেনি নিবিড় তাদের জন্য কাচ্চি আনবে। নিবিড়ের সাথে তার চোখাচোখি হলো। নিবিড় মৌয়ের দিকে তাকিয়ে বলল, কাচ্চি খেতে চেয়েছিলি, এবার খেয়ে নে, আমি আসি। রাতে রিমঝিম আর রাহাত কলে কথা বলছে। রিমঝিম কিছুটা অস্বস্তি নিয়ে বলল, তোমাকে কিছু বলার ছিল। ওপাশ থেকে রাহাত প্রফুল্ল মনে বলল, নিশ্চয়ই, বলে ফেলো। রিমঝিম কিছুটা ধাতস্থ হয়ে বলল, কথাগুলো আমার পাস্টের ব্যাপারে। আমার মনে হলো বিয়ের আগে তোমার জানা দরকার। মনে হলো ওপাশ থেকে রাহাত নড়ে চড়ে বসল, তবুও গলা আগের মতোই থাকল। বলো রিমঝিম, আমি শুনছি। রিমঝিম ভরসা পেল। সে সময় নিয়ে বলতে শুরু করল, আমি যখন ইন্টারে ছিলাম তখন আমার প্রেম ছিল আবির নামের এক ছেলের। ছেলেটা ছিল বখাটে, আমাদের এলাকার, তবে আমাকে বেশ সম্মান দিত, ভালোবাসত। অল্প বয়সের আবেগ আমাকে সব কিছু ভুলিয়ে রঙিন জীবন দেখাতে শুরু করল। ওর সাথে আমার লুকোচুরি প্রেম, কলেজ থেকে লুকিয়ে ঘুরতে যাওয়া, ঝালমুড়ি খাওয়া সবই হয়েছিল। কিন্তু একদিন হঠাৎ বাবার কাছে আমার বিয়ের প্রস্তাব আসলো। প্রায়ই আসতো, তবে সেবার মনে হয়েছিল বাবা রাজি হয়ে যাবেন। আমি ভয় পেয়ে গেলাম। আবিরকে জানালাম। আবির দু একদিন ভেবে আমাকে বলল যেন পালিয়ে আসি। রিমঝিম থেমে দীর্ঘশ্বাস ফেলে, যেন গলা শুকিয়ে কাঠ কাঠ। ওপাশ থেকে নীরবতা। সে আবারও শুকনো গলা নিয়েই বলতে শুরু করল, আমি আরও ভয় পেয়ে যাই। পালিয়ে যাওয়াটা আরও বড় সাংঘাতিক বিষয়। পালাবো কেন? আবির কি পারে না তার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিতে? কিন্তু আবির আমাকে বোঝালো, বাবা কখনোই আমাদের সম্পর্ক মানবে না, উল্টো আমাকে জোর করে ধরে কোনো এক বড়লোক পরিবারে বিয়ে দিয়ে দেবে। ওর ব্রেন ওয়াশ আমাকে ভালোই প্রভাবিত করল। আমি ওর কথা মতো দিকবিদিক না দেখে কিছু জামাকাপড় আর স্বর্ণ নিয়ে বেরিয়ে গেলাম। পালিয়ে গেলাম মধ্যরাতে। কিন্তু সেদিন যেই আবিরকে আমি চিনতাম, সেটা সেই আবির ছিল না। সে সম্পূর্ণ অজানা একজন মানুষ। আমরা যেদিন পালিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম, আবির আমাকে ভুলিয়ে ভালিয়ে একটা নিরিবিলি গলিতে নিয়ে যায়। আমার অজান্তেই সে আমার কাছাকাছি আসে। আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে আমাদের বিয়ে হয়নি। কিন্তু এমন মুহূর্তে রিমঝিমের গলা ভেঙে আসে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে কোনো রকমে নিজেকে শক্ত করে বলে,
তখন আমি আবিরের আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারি। ওর উদ্দেশ্য ছিল আমাকে ফাঁদে ফেলে আমাকে সে ভোগ করে রাস্তায় ফেলে দেবে। আমার সৌন্দর্যের অহংকার সে ধুলোয় মিশিয়ে দেবে, সাথে যা স্বর্ণ টাকা পয়সা ছিল সেগুলোও নিয়ে যাবে। আমাকে খুব খারাপভাবে ছুঁয়েছিল ও। সেই মুহূর্তটা এত জঘন্য ছিল বলে বোঝাতে পারবো না। কিন্তু আল্লাহর বিশেষ রহমতে ভয়াবহ কিছু হওয়ার আগেই নিবিড় ভাই, প্রণব ভাইরা চলে আসে। ওরা আমাকে সুরক্ষা দেয়। সেই রাতে কারো কোনো খবর ছাড়াই আমাকে ওরা নীরবে বাড়ি নিয়ে আসে। এলাকার মানুষ আজও জানে না কি এক ভয়াবহ রাত কেটে গিয়েছিল রাহাত, কি এক ঝড় বয়ে গিয়েছিল আমার উপর। ভাগ্যিস ওরা এসেছিল, আমাকে এক বড় বিপদ থেকে বাঁচিয়েছিল রাহাত। আমি তোমার হাত ধরে সেই রাত, সেই অতীত ভুলতে চাই। ভুলিয়ে দেবে না? সারা দিন সূর্যের প্রকাণ্ড উত্তাপে মানুষের ভোগান্তি হলেও সেই ভোগান্তি কমে আসলো যখন বিকাল নাগাদ আকাশ ঘন মেঘে ছেয়ে গেল, যেন কাল বৈশাখী। অথচ এটা সবে বর্ষাকালের শুরু। তীব্র ঝড়ে রাস্তাঘাটের ধুলোবালি উঠছে, বাতাস উপভোগ করার অবস্থা নেই। মৌয়ের ছুটতে হলো ছাদে কাপড় আনতে। বহু যুদ্ধ সেরে অবশেষে সে সব কাপড় নিয়ে ফিরে এসেছে। বিকাল হলেও বাহিরে অন্ধকার, যেন মাগরিবের সময়। অবশ্য মাগরিব হতে আধ ঘন্টা বাকি। মৌ ঘরে প্রবেশ করতেই বাইরে মুষলধারে বৃষ্টি নামল। সঙ্গে সঙ্গে কারেন্টও চলে গেল। এমনিতে মোটেই তো কারেন্ট থাকতে চায় না, তার ওপর পেয়েছে ঝড় বৃষ্টির বাহানা। মৌয়ের মামি আর রাজিয়া ভেতরের ঘরে কথা বলছে। মামির সাথে এখনও তার সম্পর্ক ঠিক নেই। ওরা রিমঝিমের বিয়ে উপলক্ষেই এসেছে। আগামীকাল অন্যান্য আত্মীয়রাও ধীরে ধীরে আসতে শুরু করবে, কাজও আরও বেড়ে যাবে। এশা আপাতত তার ঘরে ঘুমোচ্ছে, এজন্য বাড়ি এখনও শান্তই লাগছে। রিমঝিমের বিয়েতে কার্ড ঝাপাতে দিলেও সেই কাজ স্থগিত করতে হয়েছে রিয়াজ সাহেবের। হাতে সময় কম, কার্ড ঝাপানোর লোকেরা সরাসরি বলেছেন এত দ্রুত তারা কার্ড দিতে পারবেন না। তাদের দিতে দিতে বিয়ের 2 দিন আগে। তাহলে যদি বিয়ের 2 দিন আগেই কার্ড দেয়, তাহলে তিনি আত্মীয়দের কাছে কার্ড পাঠাবেন কখন? আকস্মিক বিয়ের এই এক জ্বালা, কোনো দিকই খাপ খাওয়ানো যায় না। মনের মতো হওয়া তো দূর। তাই রিমঝিম তাকে উপায় দিল মোবাইলে ভালো রকম ব্যালেন্স নিয়ে রিয়াজ সাহেবের নোটবুক সাথে নিয়ে বসে পড়তে। রিয়াজ সাহেবের একটা ছোট নোটবুক আছে, তিনি সেটাতেই সবার নাম্বার লিখে রাখেন, পাছে যদি মোবাইল থেকে কারো নাম্বার হারিয়ে যায়। ভদ্রলোক এই রিস্ক কিছুতেই নিতে চাননি। অগত্যা সবাইকে কল করে করে দাওয়াত দিতে হয়েছে। কার্ড ছাড়া দাওয়াতের কারণও জানাতে হলো। মোটামুটি সবাই এতে আশাহত হতে বারণ করেছেন, বলেছেন মেয়ের বিয়ে হওয়াটাই বড় কথা, তারা সময় মতো চলে আসবেন বলে কথা দেন। সালমার সাথে এখনও মৌয়ের ভাব হয়নি। সালমা খুব সূক্ষ্মভাবে তাকে এড়িয়ে চলে, আবার ইয়ামিন বা অন্যদের সামনে সে বেশ ভালো আচরণ করে। কিন্তু সেই চোখের অসন্তোষ চাহনি অন্তত মৌয়ের চিনতে ভুল হয় না। সে হতাশ হলেও চায় না আর তার জন্য কোথাও ঝামেলা হোক, এজন্য নিজে যত যাই হোক সহ্য করে যাচ্ছে। সে বোঝে তখন সালমার সদ্য বিয়ে হয়েছে, প্রতিটা মেয়েরই বিয়ে নিয়ে স্বপ্ন থাকে, শখ থাকে, কিন্তু তার সেই সমস্ত শখ স্বপ্নকে ভেস্তে দিয়েছে মৌ। সবাই তাকে নিয়ে ব্যস্ত ছিল, এমনকি তার সদ্য বিবাহিত বড়। এমন পরিস্থিতিতে যে কারো মন মানসিকতা খারাপ হবে সেটাই স্বাভাবিক। মৌ ভেবে নিল এক সুযোগে মামির থেকে মাফ চেয়ে নিবে, নয়তো মামিরও দিনকে দিন আরও নেতিবাচক মনোভাব তৈরি হবে, যা মৌ চায় না। মৌয়ের ভাবনার মাঝে দিয়েই 3 বান্দা কিছুটা ভেজা অবস্থায় ঘরে ঢুকল। ইয়ামিন মামা, জুনায়েদ আর নিবিড়। নিবিড়কে দেখে মৌ চমকালই বটে, এই মুহূর্তে তাকে কিছুতেই আশা করেনি। ইয়ামিন মামা চাটগাইয়া ভাষায় বৃষ্টিকে গালি দিতে ব্যস্ত। বিকালবেলায় কোথায় ভাবল নিবিড়কে নিয়ে ঘুরতে যাবে আহসান মঞ্জিলের দিকে, কিন্তু না, তারা গলির মাথা অবধিও যেতে পারেনি, অমনি বৃষ্টি নেমে গেছে। কতক্ষণ দাঁড়িয়ে থেকে যেই একটু বৃষ্টির চাপ কমল, অমনি ছুটে আগে এই বাড়িতে এসেছেন। নিবিড়কেও তার বাড়ি যেতে দেননি। ছোটাছুটির মাঝেই তাদের জুনায়েদের সাথে দেখা হয়ে গিয়েছিল। বেচারা গিয়েছিল খেলতে, কিন্তু যেই হারে বাজ পড়ছিল এতে মাঠে আর থাকতে পারিনি। এমনিতেই কয়েকদিনের মাথায় বড় বোনের বিয়ে, অসুস্থ হলে তো চলবে না। মোমবাতির আলোয় নিবিড়ও মৌকে দেখল। মৌ তখনও চিন্তিত চোখে নিবিড়কে দেখতে লাগল। খুব বেশি ভিজে গেছে বুঝি? ইয়ামিন মামা ততক্ষণে চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলেছেন। রাজিয়া শেখ এবং সালমা ছুটে এসেছেন। সালমা স্বামীকে গামছা এগিয়ে দিল। মামা জুনায়েদকে আদেশ দিলেন নিবিড়ের জন্য গামছা এনে দিতে। জুনায়েদ কাক ভেজা হয়ে পুরো বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেও কেন যেন গামছা খুঁজে পেল না।
তা নিয়ে রাজিয়া শেখ রেগে দাঁতে দাঁত চেপে বললেন, গাধা একটা জন্ম দিয়েছি। ইয়ামিন ততক্ষণে সালমার সাথে রুমে চলে গেলেন। তিনি আবার বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকতে পারেন না। মৌ বোকার মতো কি করল কে জানে, নিজের ধোয়া গামছাটা অন্ধকারের মাঝে দিয়ে দিল। ভেবেছিল এটা জুনায়েদের বা রিয়াজ সাহেবের হবে, কিন্তু যখন নিবিড় মাথা মুছতে ব্যস্ত তখন ভালো করে খেয়াল করল সেটা তারই গামছা। মৌ জমে গেল এই কাণ্ডে। এরই মাঝে রাজিয়া শেখের ভেতরের ঘরে মোবাইল বেজে ওঠে। তিনি মৌয়ের হাতে চায়ের দায়িত্ব দিয়ে চলে গেলেন। যেহেতু ইয়ামিন চলেই আসবে সেহেতু সমস্যা নেই, কিন্তু ভদ্রমহিলা ব্যস্ততায় খেয়ালই করলেন না এই সোফার ঘরে জুনায়েদও অনুপস্থিত। থেকে গেছে নিবিড় আর মৌ। এতে মৌয়ের অস্বস্তি আরও বাড়ল। নিবিড় তখনও সোফায় বসা, তার থেকে কয়েক হাত দূরে। মৌ পরিস্থিতি অনুকূলে আনতে মিনমিন করে জিজ্ঞেস করল, কয় কাপ চিনি? কড়া লিকারের। নিবিড় মৌয়ের দিকে তাকিয়ে বলল, আমার টেস্ট ভুলে গেছিস? আগেও না বানিয়ে দিতি? মৌ সত্যিই ভুলে গেছে। সেই অস্বস্তিদায়ক পরিস্থিতিতে সবই ভুলে যাচ্ছে। চায়ের কথা ভাবা তো দূর থাক। নিবিড় যেন কিছুটা হলেও মৌয়ের অস্বস্তি ঝরতে পারল। এটা কার গামছা? মৌ শুরুতে কিছুটা গাইগুই করল, সরাসরি সত্য বলতে চাইল না। সত্যি শুনলে নিশ্চয়ই নিবিড় তাকে খুব ধমক দেবে, যদি রাজিয়া শেখকে ডেকে এনে তাকে কথা শোনায়। এই চরম সম্মানহানির কথা ভাবতেই মৌয়ের চোখ ঝাপসা হয়ে আসতে চাইল, কিন্তু সে শক্ত থাকল। ধ্যান ভাঙল নিবিড়ের চাপা শক্ত ধমকে। খবরদার, মিথ্যে বলবি না। এটা কার? আমার। চিন্তা করবেন না, এটা ধোয়া ছিল। সরি নিবিড় ভাই, অন্ধকারে আমি ভেবেছিলাম এটা বাবার নয়তো জুনায়েদের হবে। দেখুন, বাবারটা এখনও আমার হাতে। নিবিড় দেখল, বুঝল মৌ মিথ্যে বলছে না। সে দ্রুত গামছাটা সরিয়ে নিল। সে নিজেও এই প্রসঙ্গে অস্বস্তিতে পড়ে গেছে। কথা এড়াতে বলল, 2 চামচ চিনি, গরুর দুধের সাথে চা হলে ভালো হয়। মৌ এক মুহূর্তও দেরি করল না, হারিকেন নিয়েই ছুটল রান্নাঘরে। কিছুক্ষণের মাঝেই সোফার ঘর থেকে কথাবার্তার শব্দ ভেসে এলো। নির্ঘাত ইয়ামিন মামা ফিরেছে। রাজিয়া শেখ তাকে বলে গেছিলেন ইয়ামিন চা খাবে না, তাই যেন 1 কাপ শুধু নিবিড়ের জন্যই বানায়। মৌ 1 কাপ না বানিয়ে 2 কাপ বানালো, খুবই যত্নের সাথে। তার খুব আনন্দ হচ্ছে তার এত বড় ভুলেও নিবিড় তাকে ধমক দেয়নি, বরং অস্বস্তি হবে জেনে প্রসঙ্গ এড়িয়ে গেছে। হঠাৎ মানুষটা কেন এতটা নরম হচ্ছে তার সাথে? নিবিড়ের কখনোই তার সাথে নিরিবিলি সম্পর্ক ছিল না, বরঞ্চ প্রতিটা দিনই তাদের মাঝে ঝগড়া ঝাঁটি গলাবাজি চলতই। ইদানিং মনে হচ্ছে যেন নিবিড় উপলব্ধি করতে পারছে মৌ এখন আর ছোট নয়, সে কিছুদিন পর যুবতীতে পা ফেলবে। একজন ব্যক্তিত্ববান পুরুষ হিসেবে কিছুতেই মেয়েদের সাথে ওরকম আচরণ করা ঠিক হয়। এটা বড্ড অনুচিত, তাই হয়তো নিবিড় বদলেছে কিছুটা হলেও। 2 কাপ চায়ের 1 কাপ নিবিড়ের জন্য তো 1 কাপ নিজের জন্য বানালো। তারা একসাথে বসে চা খেতে না পারুক, অন্তত একই পাত্রের চা তো দূর থেকে হলেও খেতেই পারে, তাই না? এটুকু চিন্তাও যেন মৌয়ের নিবিড়ের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। কে বলেছে দূর থেকে ভালোবাসা যায় না? মৌ তো দিব্যি নিবিড়কে নিয়ে সুখ সুখ অনুভূতিগুলো উপভোগ করছে। দূর থেকেই চেয়ে যায় নিবিড় যেন ভালো থাকে, সুস্থ থাকে, কোনো প্রকার বিপদ যেন তাকে না ছুঁতে পারে। এটুকু চাওয়াটা নিশ্চয়ই ভুল নয়।